Good evening, friends. Welcome to Chemi Friend. Myself, Arjit Pal. Today, we will discuss our topics problems on periodic table. এটা ক্লাস 11 এর জন্য কোশ্চেনগুলো যদি ইংরেজিতে লেখা আছে বাংলায় বলতে বলতে যাব। তো দেখা যাক। তো প্রথম কোশ্চেনটা কি বলেছে, অ্যামং দিস ফলোইং পেয়ার নিম্নলিখিত যে জোড় মানে যে দূর কম্পাউন্ড আছে, হুইচ ওয়ান হ্যাভ হাইয়েস্ট আয়নাইজেশন এনার্জি, এদের মধ্যে কার আয়নাইজেশন এনার্জি বেশি। আচ্ছা, এবার আমি অ্যান্সারগুলো এখানে করতে করতে যাবো। এখানে লিখছি আমি অ্যান্সার, যেটাই হচ্ছে তোমার খুব ভালো করে বুঝবে, আয়নাইজেশন এনার্জি সেটাই তোমার হচ্ছে আয়নাইজেশন এনথ্যালপি বা সেটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল। তো সর্বপ্রথম জানতে হবে, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ দ্য ডেফিনেশন বা হোয়াট ডু মিনস হোয়াট ইজ আয়নাইজেশন এনার্জি আর এনথ্যালপি। এটাকে বলা হয়, একটা ধরো অ্যাটম আছে এক্সকে এক্স প্লাসে ট্রান্সফার করার জন্য বা এক্সকে এক্স প্লাসে পরিণত করার জন্য যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি আমাকে বাইরে থেকে সাপ্লাই করতে হবে, এই যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জিটা বাইরে থেকে সাপ্লাই করছি একেই বলা হয় তার ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। অর্থাৎ এক্সকে এক্স প্লাসে পরিণত করলে কিসে পরিণত হবে, এটা একটা ইলেকট্রন বেরোচ্ছে, অর্থাৎ কারাসপন্ডিং এটা কিসে ট্রান্সফার হচ্ছে, কারাসপন্ডিং একটা ক্যাটায়নে ট্রান্সফার হচ্ছে। বাট কন্ডিশন কি খেয়াল রাখতে আমাদের হবে যে এক্স কি কোন অবস্থায় থাকতে হবে, অবশ্যই থাকতে হবে তার গ্যাসিয়াস স্টেটে। কারণ এই যে আয়নাইজেশন এনার্জি বা এনথ্যালপি এটা কার প্রপার্টি, এটা হচ্ছে অ্যাটমের প্রপার্টি। এবং অ্যাটম কখন থাকে, যখন সেটা থাকে গ্যাসিয়াস স্টেটে থাকে। যেটা ডেফিনেশন করার সময় বলতে হবে ফর অ্যান আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম, যেটা বাংলায় বলতে হবে নিঃসঙ্গ মানে পরমাণুর ক্ষেত্রে। ঠিক আছে, আইসোলেটেড কথাটা কেন বলা হয়, আইসোলেটেড বলা হয় যেটাকে একই অবস্থায় থাকে। তাহলে অ্যাটমটাকে কোন স্টেটে থাকতে হবে, গ্যাসিয়াস স্টেটে থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকতে হবে আইসোলেটেড, অর্থাৎ কারোর সঙ্গে বন্ডিং অবস্থায় থাকলে, কারণ অ্যাটম মানেই তো সেইটা যে সিঙ্গেল অবস্থায় থাকে। ঠিক আছে, এবং আরেকটা তো খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু এনার্জি আমাকে বাইরে থেকে সাপ্লাই করতে হচ্ছে, অর্থাৎ এর সাইনটা কি হবে, এর সাইন হবে প্লাস সাইন, আর এনার্জি ইউনিট হবে কিলো ক্যালোরি মোল ইনভার্স বা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এবার কোশ্চেন যেটা আছে, আমাকে এনার্জি কেন দিতে হচ্ছে, কারণ আমি কি বার করছি, ইলেকট্রনকে বার করছি। ইলেকট্রনটাকে কে আকর্ষণ করে আছে, প্রোটন। তাহলে ওই আকর্ষণ বলটাকে কাটানোর জন্য, দ্যাট মিনস এবার আমি যদি বলতে যাই যে প্রোটন যে ফোর্স দ্বারা ইলেকট্রনকে অ্যাট্রাকশন করে থাকে তাকে কি বলবো, নিউক্লিয়ার চার্জ কখনোই না, তাকে কি বলবো, জেড এফেক্টিভ বা বলবো কার্যকরী নিউক্লিয় আধান। ঠিক আছে, কার্যকরী নিউক্লিয় আধান টপিকসটা কি, এটা অন্যদিন বলবো। জেনে রাখো যে নিউক্লিয় আকর্ষণ বল বলতে পারি না, কারণ নিউক্লিয় আকর্ষণ বল কথাটা একমাত্র অ্যাপ্লিকেবল হচ্ছে ফর হাইড্রোজেন অ্যাটম। দ্যাট মিনস যাদের ক্ষেত্রে আছে একটা ইলেকট্রন, যখন মাল্টি ইলেকট্রন সিস্টেম চলে আসে তখন নিউক্লিয়াস যে ফোর্স যারা আউটার মোস্ট ইলেকট্রনকে অ্যাট্রাকশন করে তার নাম হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, বা যাকে বাংলায় বলা হয় কার্যকরী নিউক্লিয় আধান। ঠিক আছে, তাহলে কার্যকরী নিউক্লিয় আধানকে কাটিয়ে আমাকে ইলেকট্রনটাকে বার করতে হবে। তার জন্য কি হয়, আমাকে বাইরে থেকে এনার্জিকে সাপ্লাই করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক আমাদের একটা আইডিয়া হলো। আচ্ছা, কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে এটা আমরা দেখতে দেখতে যাবো। জেনারেলি আমরা একটা মানে পড়েছি যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিয়ে গেলে এই আয়নাইজেশন এনার্জি মানটা বাড়ে, কারণ যার সাইজ যত ছোট হবে, ব্যাপারটা আমাকে বলছি, যার সাইজ যত ছোট হবে সেখানে অ্যাট্রাকশনটা বেশি হবে, তাহলে ইলেকট্রনকে বার করতে আমাকে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে। এবার আমরা কি জানি যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে সাইজ ছোট হয়। কেন ছোট হয়, কারণ ইলেকট্রনটা যুক্ত হয় একই মুখ্য কোয়ান্টাম সংখ্যায়, আর যখন আমরা উপর দিক থেকে নিচের দিকে নামি, দ্যাট মিনস হোয়েন উই মুভ ডাউন দ্য গ্রুপ, ইলেকট্রনটা কোথায় যুক্ত হয়, দ্য ইলেকট্রনস আর অ্যাডেড টু দ্য ডিফারেন্ট কোয়ান্টাম শেল, মানে একটা আলাদা কোয়ান্টাম শেলে। তার ফলে কি হয়, সাইজটা বেড়ে যায়। কারণ যখন মানে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, সেম ডিস্টেন্সে ইলেকট্রনটা অ্যাড হয়, তাই নিউক্লিয়াস কি করে ইলেকট্রনকে অ্যাট্রাকশন করতে পারে। আর যখন নিজের দিকে নামে কি হয়, ডিফারেন্ট ডিস্টেন্সটা বেড়ে গিয়ে কি হয়, ইলেকট্রনটা অ্যাড হয়, তাই কি হয়, ডিস্টেন্সটা বেড়ে যায়, তাই কি হয়, অ্যাট্রাকশনটা কমে যায়, তাই সাইজটা বেড়ে যায়। এবার দেখা যাক প্রবলেমগুলো করতে করতে আসি। ঠিক আছে, তাহলে ফার্স্ট যে ফলোইং পেয়ারটা আছে সেটা বলতে বলতে যাব। ঠিক আছে, আচ্ছা প্রথম কি পেয়ার বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাইট্রোজেন আর বলেছে অক্সিজেন। যখনই এই ধরনের প্রবলেম দেবে সর্বপ্রথম কাজ কি বলতো, তার পজিশনটা না দেখে আমাকে খুঁজে বার করা হচ্ছে তার ইলেকট্রনিক কনফিগারেশন। কেন, যদি আমি
এটাকে যদি পজিশন ওয়াইজ দেখতে যাই তাহলে নাইট্রোজেনের পরে আছে কিন্তু অক্সিজেন, নাইট্রোজেনের পরে আছে অক্সিজেন, তাহলে ইভেনচুয়ালি কি উচিত ছিল অক্সিজেনের আয়নায়স এনার্জি নাইট্রোজেনের থেকে উচিত ছিল বেশি হওয়া, বাট এখানে দেখা যাবে রিভার্স কেস। এবার এগুলোই বলে দেবে এক্সেপশন, বাট এক্সেপশন নয়। কেন, তার লজিকটা বুঝবো। তাহলে নাইট্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, হিলিয়াম 2s2 2p3, whereas অক্সিজেনের কি হবে হিলিয়াম 2s2 2p4। তাহলে বলেছে ফার্স্ট এখানে আয়নায়স এনার্জি বা বলতে পারো আয়নায়স এনার্জি, তাহলে এন কিসে পরিণত হবে, সোডিয়াম এই নাইট্রোজেন পরিণত হচ্ছে এন প্লাসে, তাহলে এন যদি প্লাসে হয় ওর কনফিগারেশন কি হবে 2s2 2p2, এটা অক্সিজেনের ক্ষেত্রে কি হবে 2s2 2p3। এবার একটা জিনিস আমরা জানি, আমরা ফার্স্ট চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছি যে কোনো ইলেকট্রনিক কনফিগারেশন, যে কোনো ইসি, দ্যাট মিন্স ইলেকট্রনিক কনফিগারেশন যদি তোমার হয় হচ্ছে ফুলফিল বা হাফ ফিল, সে হয় স্টেবল। কেন, এক নম্বর যেটা মানে কনসেপ্ট বা এক নম্বর লজিক হচ্ছে সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট, আর দু নম্বর হচ্ছে লোয়ার ভ্যালু অফ এক্সচেঞ্জ এনার্জি, যেটা হচ্ছে অ্যাকচুয়াল রিজন লোয়ার ভ্যালু অফ এক্সচেঞ্জ এনার্জি। ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে 2p3 থেকে কোথায় যাচ্ছে 2p2-তে, হোয়ারাস অক্সিজেনের ক্ষেত্রে কোথায় যাচ্ছে 2p4 থেকে 2p3-তে। জিনিসটা জেনে রাখো, যদি কেউ থাকে স্টেবল, স্টেবল থেকে যদি হচ্ছে আনস্টেবল, তাহলে কি হয় একটা ধরো শুয়ে আছে, তাকে তুমি টেনে তুলবে, তাহলে তোমাকে বেশি এনার্জি সাপ্লাই করতে হবে। বা তুমি ধরো দাঁড়িয়ে তুমি বসছো, তাহলে কি হবে, তুমি ধরো দাঁড়িয়ে আনস্টেবল অবস্থা আছে, বসলে কি স্টেবিলিটি পাচ্ছ, তাহলে কি এনার্জি কম লাগবে। তাহলে স্টেবল থেকে আনস্টেবল গেলে কি হবে এনার্জিটা বেশি লাগবে, আর আনস্টেবল থেকে স্টেবল হলে এনার্জিটা কম লাগবে। কি এনার্জি লাগবে, আয়নায়সের এনার্জি। তাহলে স্টেবল থেকে আনস্টেবল গেলে কি হচ্ছে আয়নায়সের এনার্জি ভ্যালুটা বাড়বে, আর আনস্টেবল থেকে স্টেবল এলে আয়নায়সের এনার্জি ভ্যালুটা কমবে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কি দেখো 2p3 হাফ ফিল কেস, কারণ পি এর ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কটা 6টা, তাহলে এর কি হচ্ছে এইচ এফ হাফ ফিল্ড থেকে কোন অবস্থা আসছে পি এর মানে যে পার্সিয়ালি ফিল্ড। পার্সিয়ালি ফিল কোনটাকে বলো, ফুলফিল অবস্থা ছাড়া, ফুলফিল আর হাফ ফিল অবস্থা ছাড়া যে কোনো কনফিগারেশন বলবো পার্সিয়ালি ফিল, মানে যাকে বাংলা বলে আংশিক পূর্ণ। আংশিক পূর্ণ অবস্থানটা কি হচ্ছে ফুলফিল আর হাফ ফিল হচ্ছে কম স্টেবল। তাহলে কি হচ্ছে স্টেবল থেকে আসছে আনস্টেবলে, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে নাইট্রোজেনের কি কনফিগারেশন আছে স্টেবল থেকে কোথায় আসছে, স্টেবল থেকে আসছে তোমার হচ্ছে আনস্টেবলে, হোয়ারাস অক্সিজেনের ক্ষেত্রে কি হচ্ছে আনস্টেবল থেকে আসছে স্টেবল, কারণ দেখার কি কনফিগারেশন আছে 2p4। তাহলে ইভেন্টুয়ালি কার কি বললাম ব্যাপারটা বেশি, তাহলে স্টেবল থেকে আনস্টেবলে গেলে কি হচ্ছে ভ্যালুটা বাড়ছে আয়নায়সের এনার্জি, আর আনস্টেবল থেকে স্টেবল হলে ভ্যালুটা কমছে। তাহলে কার বেশি হবে, তাহলে তোমার বেশি হবে হচ্ছে নাইট্রোজেন। ক্লিয়ার। পরের প্রবলেমটা কি বলেছে পটাশিয়াম আর পটাশিয়াম প্লাস। দেখো এটা অলরেডি হয়ে গেছে ক্যাটায়ন, একটা ইলেকট্রন বার করে নিয়েছে। এবার যখনই তুমি এর ক্ষেত্রে একটা ইলেকট্রন বার করে নেওয়া আছে, এটা মুচ্ছি টুকে নাও, দেখো তখন টাইম হলো। পটাশিয়াম কত আর্গান 4s1, আর পটাশিয়াম প্লাস কি হবে আর্গান অলরেডি আছে। তাহলে এর মধ্যে কম্পেয়ার করতে বলেছে। এবার পটাশিয়ামের ক্ষেত্রে কি দেখো কটা আছে 19টা প্রোটন আর আছে 19টা ইলেকট্রন, এখানে কটা আছে 19টা প্রোটন বার আছে 18টা ইলেকট্রন। তাহলে কি আমরা জেনারেলি কি জানি যার আকার যত মানে যার মাথায় যত বেশি পজিটিভ চার্জ তার কাছে তত ছোট। তাহলে আকার যদি ছোট হয় তাহলে কি হবে সাইজের সঙ্গে আই কি জানি ইনভার্সলি রিলেশনশিপ, কারণ সাইজ যত ছোট হবে এত তো বাড়বে। তাহলে সেক্ষেত্রে কি কে বেশি হচ্ছে, এটা বেশি হচ্ছে। তুমি আরেকটা পয়েন্ট অফ ভিউতে ভাবতে পারো ইন কে প্লাস এর কি কনফিগারেশন হচ্ছে আর্গনের কনফিগারেশন, অর্থাৎ সে কি কনফিগারেশন পেয়েছে নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন পেয়ে গেছে, আর এ কি করছে নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন পায়নি। তাহলে কারটা বেশি হবে, এরটা বেশি হবে। কারণ আমরা লজিক্যালি কি জানি যে যেগুলো হচ্ছে ইনার্ট গ্যাস তাদের আয়নায়সের এনার্জি ভ্যালু বেশি হয়। আবার তুমি এটাও ভাবতে পারো যে এখানে জেড এফেক্টিভ কার জন্য বাড়ে, জেড এফেক্টিভ যত বেশি হবে
তত কী হবে আয়নাইজেশন এনার্জি ভ্যালু তত বেশি হবে। এবার জেড এফেক্টিভ কার জন্য যাই, জেড এফেক্টিভ দেয় হচ্ছে নাম্বার অফ প্রোটন। তাহলে পটাশিয়ামে কী আছে 19টা প্রোটন অ্যাট্রাকশন করছে 19টা ইলেকট্রনকে, হোয়ারাস এখানে কি হচ্ছে 19টা প্রোটন অ্যাট্রাকশন করছে 18 ইলেকট্রনকে। তাহলে এখানে যদি নাম্বার অফ প্রোটনটা বেশি তো এখানে অ্যাট্রাকশনটা বেশি, তাই জেড এফেক্টিভ কী হবে, মানে জেড এফেক্টিভ না মানে জেড এফেক্টিভ বেশি হচ্ছে, তার ফলে কী হবে আয়নাইজেশন এনার্জি হবে বেশি। ক্লিয়ার ব্যাপারটা? আর আগের কনসেপ্টটা কী বলে একটু তাড়াতাড়ি বলে গেলাম। আগের কনসেপ্টটা হচ্ছে সাইজ নিয়ে বললাম, প্রথমটা সাইজ নিয়ে বললাম, আর তারপরটা কি বললাম ওই তোমার যেহেতুটা ইনার গ্যাসের কনফিগারেশন পেয়ে গেছে, যেমন কে প্লাস বলেছে, কে প্লাসের কনফিগারেশন কি ইনার গ্যাসের কনফিগারেশন, ইনার মানে নোবেল গ্যাস, অলরেডি সবগুলো ইলেকট্রন কিন্তু ফুলফিল অবস্থায় আছে, অর্থাৎ এ কখনই ইলেকট্রনকে ছাড়তে চাইবে না, কারণ এই একটাই কনসেপ্ট ও ফুলফিল স্টেবল অবস্থায় আছে, তাই ইলেকট্রন ছাড়বে না। তাহলে কারটা বেশি হবে, অবশ্যই বেশি হবে পটাশিয়াম প্লাসটা। আচ্ছা এখানে আমি ভুল করে দাগবেন, এটা কি হবে এইটা হবে, আর এখানে কোনটা হবে এইটা। থার্ড কোশ্চেন কি বলেছে Be2+ আর বলেছে Mg2+। তাহলে দেখা যাক ম্যাগনেসিয়াম বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, তাহলে বেরিলিয়াম প্লাস বলেছে, তাহলে বেরিলিয়াম প্লাস বলতে কি হবে হিলিয়াম হাইড্রোজেন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, তাহলে 2s2 হবে। আর এখানে কি হবে ম্যাগনেসিয়ামের কি হবে ম্যাগনেসিয়াম 2+ এর কি হবে নিয়ন 2p, দুটো রকম বেরিয়ে গেছে তাহলে নিয়ন। তাহলে কোনটা বেশি এক্ষুনি বললাম কনসেপ্টটা, এ অলরেডি কি হচ্ছে নোবেল গ্যাস কনফিগারেশন পেয়ে গেছে, আবার কি হচ্ছে সাইজ ছোটো কারণ নাম্বার অফ প্রোটন বেশি, আবার এটাও ভাবতে পারো যদি নাম্বার অফ প্রোটন বেশি জেড এফেক্টিভ বেশি, তাই ইফেক্টিভ নিউক্লিয়াস যে জেড এফেক্টিভ বেশি তাই আয়নাইজেশন এনার্জি ভ্যালু বেশি, তাহলে কোনটা অ্যান্সার হবে। তারপরটা দেখো আই বলেছে আর বলেছে আই মাইনাস, আই মাইনাস মানে দেখো সবগুলো কিন্তু ফুলফিল হয়ে গেছে। কী করে আই মাইনাস বুঝবো, হিলিয়াম আয়োডিন কোন গ্রুপে আছে গ্রুপ নাম্বার 17, তাহলে তাহলে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাহলে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন, তাহলে এর ক্ষেত্রে কি হবে ক্রিপ্টন 5s2 5p6, এর ক্ষেত্রে কি হচ্ছে ক্রিপ্টন 5s2 5p5, তাহলে এর কি অলরেডি স্টেবল কনফিগারেশন পেয়ে গেছে। কার কনফিগারেশনটা পুরো স্টেবল দেখো সবগুলো ফুলফিল অবস্থা আছে, তাহলে কি বললাম ফুলফিল মানে স্টেবল, তাহলে স্টেবল থেকে আনস্টেবল নিয়ে যেতে গেলে কি হতে হবে বেশি পরিমাণ আয়নাইজেশন এনার্জি লাগবে, অর্থাৎ এটা হবে অ্যান্সার। এবার তারপরে কোশ্চেনে খুব ট্রিকি দিয়েছে দেখো এটা আইসোটোপ দিয়ে দিয়েছে, দুটো ভ্যালু সেম হবে কারণ আইসোটোপ কার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন, আর এখানে কি দেখছি ইলেকট্রন, কারণ ইলেকট্রন নাম্বার সেম আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে দুটোর ক্ষেত্রে হবে সেম। তারপরে কোশ্চেন সোডিয়াম আর নিয়ন আছে, এখানে কার ভ্যালু বেশি হবে, এখানে দেখো কোশ্চেনটা খুব ভালো দিয়েছে সোডিয়াম আর নিয়ন বলেছে, সোডিয়াম প্লাস আর নিয়ন, তাহলে নিয়নের কনফিগার নিয়নের কতগুলো ইলেকট্রন আছে 1s2 2s2 2p6, আর সোডিয়াম প্লাসেরও কত আছে 1s2 2s2 2p6, কারণ সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, যেহেতু এক ইলেকট্রন বেরিয়ে গেছে তাহলে কত ইলেকট্রন থাকবে। আচ্ছা আবার বলে রাখি যে এই পাশে যে নাম্বারটা লেখা থাকে সেটা হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক, যাকে বাংলায় বলা হয় সরি যাকে ইংলিশে বলা হয় অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কিন্তু আমরা মানে কেমিক্যাল রিয়াকশন দ্বারা চেঞ্জ করতে পারি না, ওটা কী দ্বারা চেঞ্জ করতে পারি রেডিওঅ্যাক্টিভ রিয়াকশন, যেটা আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। তাহলে এবার দেখো দুটোরই কনফিগারেশন সেম, তখন কারটা বেশি হবে, দুটোর ক্ষেত্রে সেম সেম আছে, তাহলে আমাকে যখনই সেম থাকবে তখন দেখতে হবে ডিফারেন্সটা কী দেখবো, তাহলে নিয়ন আর সোডিয়ামের মধ্যে কার সাইজ ছোটো হবে, অবশ্যই সোডিয়াম প্লাসের সাইজ ছোটো হবে, কেন সোডিয়াম প্লাসে নাম্বার অফ প্রোটনটা বেশি, যদি নাম্বার অফ প্রোটনটা বেশি জেড এফেক্টিভ বেশি, তাই কী হবে তাইলে কী হবে বলো আয়নাইজেশন লেভেল বেশি হবে। দেখছো কত ইজিলি কোশ্চেনগুলো চলে আসছে, তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সারটা হবে এটা, আর এক্ষেত্রে কী হবে অ্যান্সারটা হবে সেম। তারপর কি আছে ফ্লুরিন আর ক্লোরিন, তাহলে ফ্লুরিন আর ক্লোরিন, ক্লোরিন কি ফ্লুরিনের নিচে আছে, ডাউন দ্য গ্রুপ গেলে কি হয় আয়নাইজেশন এনার্জি ভ্যালু কি হয় লো হয়, তাহলে কারটা বেশি হবে ফ্লুরিন। এবারে যে সালফার আর ক্লোরিন দেখো দুটোই সালফারের পরে আছে ক্লোরিন, ইলেকট্রনিক কনফিগারেশন সালফারের কত আছে 3s2 3p4, আর এর কত আছে 3s2 3p5, ঠিক আছে, তাহলে দুটোই সেম সেম, তাহলে কোনো ডিফারেন্ট মানে এরও, তাহলে এটা সেখানে বলছি একবার ফাস্ট মুভ করতে হবে। সালফারের ক্ষেত্রে কত আছে 3s2 3p4, ক্লোরিনের ক্ষেত্রে কত আছে 3s2 3p5, তাহলে দুজনে যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কোথায় যাবে 3p4 থেকে যাচ্ছে 3p3-তে, এর কি যাচ্ছে 3p4-এ, তাহলে সেরকম কোনো চেঞ্জ কিছু অবস্থা আসছে না, কিন্তু হ্যাঁ এখান থেকে কী হচ্ছে ইজিলি ছেড়ে দেবে, তাহলে কারটা ভ্যালু হাইয়েস্ট হবে, অবশ্যই হাইয়েস্ট হবে ক্লোরিনেরটা, কারণ ইজিলি ছেড়ে দেবে। কেন ছেড়ে দেবে, কারণ যদি ইলেকট্রন ছেড়ে দেবে তাহলে কার কনফিগারেশন পাবে স্টেবল কনফিগারেশন, কেন এটা স্টেবল
হাফ ফিল। পটাশিয়াম আর্গন দুটোই নোবেল, এই পটাশিয়াম আর আর্গন, সরি পটাশিয়াম আর আর্গন বলেছে, তাহলে কী হবে, পটাশিয়াম অবশ্যই নোবেল গ্যাস, আর্গনটা বেশি হবে। এবার ক্রিপ্টন জেনন, তাহলে ইন্ডিয়ান গ্যাস কীরকম থাকে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন জেনন। ডাউন দ্য গ্রুপ কী হয়, যদি সাইজ বাড়ে কী হয়, আয়নাস এনার্জি কী হয়, ডিক্রিজ করে। তাহলে ক্রিপ্টন জেনন, তাহলে ক্রিপ্টন যেহেতু ওপরে আছে তাই এইটা বেশি হবে। ক্লিয়ার? তাহলে এরকম ধরনের কোশ্চেন দিলে আশা করছি আটকাবে না। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এইবার যে প্রবলেমটা দেখি অ্যামং দি সুইচেস অফ বেসিক, অ্যাসিডিটি আর বেসিক। অ্যাসিডিটা জেনারেলি বেসিকটা উল্টো হয়ে যাবে। অ্যাসিডিটিটা কী করে বার করবো, যখন এরকম আছে দেখবে পিরিয়ডের বাম দিক থেকে ডান দিক, ডান দিক অ্যাসিড, সব কিছু দেখার দরকার নেই, স্ট্রেট কাট বার করে না অক্সিডেশন স্টেট। যার অক্সিডেশন স্টেট যত বেশি, এগুলো কি হচ্ছে অক্সো অ্যাসিড। কি অ্যাসিড? অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিড বলতে কি বলছি, অক্সিজেন আছে, বা এগুলো বলে অক্সাইডস বলছি আমি। আচ্ছা, এগুলো হচ্ছে অক্সাইডস। তাহলে খেয়াল রাখতে হবে আমাকে, তাহলে এদের কি করে বার করবো, এদের সিম্পলি বার করবো অক্সিডেশন স্টেট। কার বার করবো? সেন্ট্রাল অ্যাটমটার। যার অক্সিডেশন স্টেট যত বেশি সে তত মোর অ্যাসিডিক, তাহলে মোর অ্যাসিডিক হলে লেস বেসিক হবে। তাহলে কনসেপ্টটা কি লিখবো এখানে, ডাইরেক্ট লিখছি অক্সিডেশন স্টেটস বা নাম্বার, দুটো কিন্তু আলাদা নয়, ক্লোজ হলো একটু আলাদা আছে, তো এক ভেবে রাখার জিনিস সেম। তাহলে অক্সিডেশন স্টেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু বেসিসিটি। তাহলে বার করে নিই টেট করে জিনিসটা, কী কী বলেছে এলিমেন্টগুলো আমাকে দেখা যাক। তাহলে বলেছে SiO2, যেটার বার করবো সেটাকে আননোনটাকে ধরবো এক্স। তাহলে এক্স প্লাস, দুটো অক্সিজেন আছে, অক্সিজেন কি চার্জ বহন করে, -2। আলটিমেট পুরো মলিকুলসটা নিউট্রাল, বলে হলো 0। আবার রিপিট করছি ভালো করে বোঝোটা। SiO2 সিলিকন ডাইঅক্সাইড, যার অক্সিডেশন স্টেট কার বার করবো, সেন্ট্রাল অ্যাটমের। কেন, দেখো অক্সিজেনের বার করে লাভ নেই। এবার SiO2 আছে, যাকে বার করবো আননোনকে ধরবো এক্স। এবার এই যে নাম্বারটা বসছে সেই নাম্বারটা কাকে বলবে, যে কতগুলো অক্সিজেন আছে। আর ব্র্যাকেটে যে নাম্বারটা থাকে সেটা কি বলবে, অক্সিজেনের চার্জ কত। অক্সিজেনের চার্জ জেনারেলি কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে -2 হয়। যখন সে বাইন্ডিং থাকে ফ্লুরিনের সঙ্গে তখন +1 হয়, আর যখন পারঅক্সাইড করে -1, সুপার অক্সাইড করে -1। সেটা হচ্ছে স্পেশাল কিছু কেসে আছে, যেমন সোডিয়ামের সঙ্গে হচ্ছে পারঅক্সাইড, আর পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিএমের সঙ্গে করে হচ্ছে সুপার অক্সাইড। ঠিক আছে, জেনারেলি সব জায়গা হচ্ছে -2। এখানে যে কটা এক্সাম্পল আছে সবকটাতে -2ই হবে। ঠিক আছে, তাহলে -2 = 0। তাহলে x সমান কত হচ্ছে, তাহলে x সমান হচ্ছে +4, অর্থাৎ SiO2 কত আছে, +4 স্টেটে আছে। এবার দেখে MgO, সিম্পল বুঝতেই পারছো, এটা করে দেখতে হবে না, কারণ ম্যাগনেসিয়াম -2, তাহলে কি হতে হবে, অবশ্যই +2 হতে হবে। তারপর কি আছে, Al2O3, তোমরা করে দেখবে অ্যালুমিনিয়ামের পাবে হচ্ছে +3, আর এখানে কি আছে Na2O, এখানে পাবে অক্সিজেনের, সোডিয়ামে কত পাবে, +1 পাবে। এভাবে যেমন আমরা শিখলাম করে দেখাবে। এখানে কি হবে, কি করে বার করবে, 3x + 3 × -2 = 0, এভাবে করে দেখবে। তাহলে কি বললাম, হুইচ ওয়ান ইজ মোর বেসিক, তাহলে যার অক্সিজেন স্টেট যত বেশি তার বেসিসিটি তত কম। তাহলে মোর বেসিক কি হবে, যার, তাহলে এটা বলতে পারি যার অক্সিডেশন স্টেট যত কম সে তত হাইয়ার বেসিক। তাহলে অক্সিজেন স্টেট কার কম, দেখো সিলিকন কোন স্টেট আছে, +4, আমি নিচে নিয়ে লিখি, সিলিকন কোন স্টেট আছে, +4 স্টেটে আছে। ম্যাগনেসিয়াম আছে +2 স্টেটে, এটা আছে +3 স্টেটে, এটা আছে +1 স্টেটে। তাহলে সব থেকে লোয়েস্ট অক্সিজেন স্টেট কি আছে, Na2O। তাহলে মোর বেসিক কি হচ্ছে, Na2O। ইংলিশে ব্যাপার বলবো, তাহলে দ্যাট মিনস হাইয়ার দ্য অক্সিডেশন স্টেট অর হাইয়ার দ্য নাম্বার, হাইয়ার ইজ দ্য অ্যাসিডিটি অ্যান্ড লোয়ার ইজ দ্য বেসিসিটি। অ্যামং দ্য ফলোইং অক্সাইডস, silicon has +4 oxygen state, magnesium has +2 oxygen state, aluminum has +3 oxygen state, while sodium has +1 oxygen state. So in this oxide, sodium has lowest oxidation state, that means it is highest basic. In similar manner, you can also find the oxidation states of this by using this formula. So here sulfur is +6, phosphorus is +5, zinc is +2, and sodium is +1. How can I find this oxidation state? By using the simple formula. That means here we have to find out the oxidation state of the central atom. Here the central atom is sulfur, phosphorus, zinc and sodium. So for this we have to find out it X and the others and remaining same. তার মানে এভাবে বার করব, দিয়ে বার করে দেখো সালফারের ক্ষেত্রে কি পাচ্ছি, +6 পাচ্ছি, +5 পাচ্ছি, +2 পাচ্ছি, +1 পাচ্ছি। তাহলে কি বললাম, হাইয়ার দা, যার অক্সিজেন স্টেট যত বেশি
সে তত বেশি অ্যাসিডিটি। তাহলে কার অক্সিজেন স্টেট বেশি? সালফারে, তাহলে মোর অ্যাসিডিক কী হবে? সালফার। ক্লিয়ার? আচ্ছা, টুকে নাও, এটা ভালো করে টুকবে। হাইয়ার অক্সিজেন স্টেট অক্সিজেন নাম্বার প্রথমে অ্যাসিডিটি আর হচ্ছে বেসিডিটি। ক্লিয়ার? মুছি এবার। ওকে, ভেরি গুড। আচ্ছা, নেক্সট বলছি বিটুইন NaOH and SaOH which one is more basic? তাহলে বেসিক কে কার উপর ডিপেন্ড করবে? যে যত ইজিলি কি হবে OH মাইনাসকে ডোনেট করতে পারবে। তাহলে OH মাইনাসকে ডোনেট করা মানে কি হচ্ছে বন্ডিংটা উইক হতে হবে। এবার যত নিচের দিকে নামবে সেন্ট্রাল অ্যাটমের কি হবে, যাকে বলে বাংলা বলে পরাধর্মিতা, আর ইংলিশে কি হবে ইলেকট্রোপজিটিভিটি ইনক্রিজ করবে। যত সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোপজিটিভিটি ইনক্রিজ করবে তত কি হবে বেসিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। তাহলে মোস্ট বেসিক কি হবে? সিজিয়াম, কারণ গ্রুপের ওয়াইজ কি আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। সিজিয়াম সব থেকে লোয়েস্ট যে, তাহলে ডাউন দ্য গ্রুপ নামলে কি হয় অ্যাসিড ডাউন দ্য গ্রুপ নামলে কি হয় পরা তড়িৎধর্মিতা, দ্যাট মিন ইলেকট্রোপজিটিভিটি ইনক্রিজ করে। ইন দিস ম্যানার উই ক্যান রাইট দিস কনক্লুশন কোশ্চেন। ঠিক আছে, এবার হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সাইজ লিস্ট সাইজ, এটা বার করার একটা কুইক শট হচ্ছে যার মাথায় যত বেশি প্রোটন চার্জ থাকবে, মানে যার মাথায় যত বেশি পজিটিভ চার্জ থাকবে তার আকার তত ছোট হবে। যখন দেখবে তোমাকে এই ধরনের কোশ্চেন দেবে, দেখবে সবকটা হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস, সবকটা হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, সোডিয়াম প্লাস মানে কত ইলেকট্রন আছে দেখো 10 ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার 12, দুটো কমে গেলে তাহলে কটা ইলেকট্রন আছে 10টা। এখানে আছে অ্যালুমিনিয়াম অ্যাটমিক নাম্বার 13, 3 ইলেকট্রন বেরিয়ে তাহলে হচ্ছে 10টা। তাহলে প্রত্যেকের ইলেকট্রন নাম্বার সেম। তাহলে কার দ্বারা অ্যান্সারটা হবে যার ক্ষেত্রে যত বেশি মোর প্রোটন লিস্ট সাইজ, বা এটা তুমি ভাবতে পারো যার মাথায় যদি পজিটিভ চার্জ তার আকার তত ছোট। তাহলে কার আকার কত ছোট হবে? অ্যালুমিনিয়াম 3+, কারণ হাইয়ার মানে বেশি তোমার ইয়ে আছে, চার্জটাও বেশি, চার্জ বৃদ্ধির জন্য সাইজটা তত ছোট হবে। ক্যাটায়নের ক্ষেত্রে যার চার্জ যত বেশি তার সাইজ তত ছোট। এবার লাস্টের অ্যান্সারটা কি আছে? এক্সপ্লেন হোয়াই দ্য ইনার্ট গ্যাস, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আইপির ভ্যালু বেশি কেন, আর হোয়ারাস দ্য অ্যালকালি মেটাল লোয়েস্ট কেন। তাহলে নিষ্ক্রিয় গ্যাস যে কোনো একটা কেন, নিষ্ক্রিয় কেন হয় এরা? আলটিমেট কেমিস্ট্রির ক্ষেত্রে যতই পড়ি, আলটিমেট আমরা ফান্ডামেন্টাল যাই খুঁজি, যতই রুল যাই হোক, আলটিমেট একটা কথা স্টেবিলিটি। ইনার্ট গ্যাসের ক্ষেত্রে দেখা যায় এদের সবগুলো আউটার মোস্ট কনফিগারেশন স্টেবল থাকে, যেটাকে আমরা অক্টিরুডও বলতে পারি। ঠিক আছে, ধরো সেম নিয়ন অ্যাটমিক নাম্বার 10, তাহলে কি হচ্ছে 1s2 2s2 2p6, তাহলে সবগুলো অরবিটাল ফুলফিল অবস্থায় আছে। কারণ আমরা জানি কি এস এর ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি 2টো আর পি এর হচ্ছে 6টা, তাহলে সবগুলো ফুলফিল অবস্থা আছে। তাহলে ইলেকট্রন দেবে না কেন? এই যে ইলেকট্রন দেবে, দেওয়াটাকে বলবো আয়নাইজেশন এনার্জি, আর ইলেকট্রনকে নেবে একে বলবো আমরা ইলেকট্রন অ্যাফিনিটি, যেটা আমরা নেক্সট ক্লাসে স্টাডি করবো বা নেক্সট প্রবলেমের ক্লাসে দেখবো আমরা। তাহলে এরা ইলেকট্রন ছাড়বে না, ছাড়বেটা কেন? কারণ এটা স্টেবল হয়ে গেছে। ইলেকট্রন ছাড়ে বা নেয় কেন? ডিউ টু স্টেবিলিটি করার জন্য। আর স্টেবিলিটি বলতে আমরা কি বুঝি? অক্টেটকে ফুলফিল বলি। অক্টেট বলতে কি বুঝি? ভ্যালেন্স শেল বা আউটার মোস্ট শেলে যেন 8টা ইলেকট্রন থাকে। তাহলে ভ্যালেন্স শেল কোনটা 2, দেখো কটা ইলেকট্রন আছে 6টা প্লাস 2টো কটা আছে 8টা ইলেকট্রন। তাহলে অলরেডি এরা কি হচ্ছে, এরা অক্টেটগুলো ফলো করছে, তার মানে এরা হচ্ছে স্টেবল, তারা ইলেকট্রন ছাড়বে না। তাহলে প্রথম যে কনসেপ্টটা বলেছিলাম ফার্স্ট পড়াতে গিয়ে, যে স্টেবল থেকে আনস্টেবল ভ্যালুটা বেশি হয়, তাহলে ইভেন্চুয়ালি এর ক্ষেত্রে যেহেতু ইনার্ট গ্যাসে কি হচ্ছে, এদের ক্ষেত্রে কি বলবো, এদের ক্ষেত্রে হচ্ছে স্টেবল ইসি, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। দ্যাটস ওয়াই যেহেতু এদের ক্ষেত্রে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, তাই এর কি হয় হাইয়েস্ট আয়নাইজেশন ভ্যালু হয়। এবার ফর এসে অ্যালকালি মেটাল, ধরো সোডিয়াম নিলাম, তাহলে সোডিয়ামের কি হচ্ছে 1s2 2s2 2p6 3s1, ওই যে বললাম। তাহলে যদি একটা ছেড়ে দেয়, যদি ছেড়ে যায় সোডিয়াম, অর্থাৎ দ্যাট মিনস সোডিয়াম যদি সোডিয়াম প্লাসে চলে আসে, তাহলে কি হবে, এর যে কনফিগারেশন বলে সেটা কার কনফিগারেশন? নিয়ারেস্ট নোবেল গ্যাস। ওই জন্যই তো মেটালের প্রপার্টিটা। মেটালের প্রপার্টি কেন বলছি? কারণ আমরা কি জানি মেটাল হচ্ছে যারা সহজে ইলেকট্রনকে ছাড়তে পারে। দোজ অ্যাটম হুইচ ক্যান ইজিলি ডোনেটস ইটস ইলেকট্রন, দিস আর কল্ড দ্য মেটাল। এবার কেন মেটাল হচ্ছে আলটিমেট হচ্ছে, যেটা বললাম স্টেবিলিটি। কেন স্টেবল? কারণ কি বললাম লাস্টে দেখো কটা আছে, যদি এক ইলেকট্রন ছেড়ে দেয়, অর্থাৎ সোডিয়াম প্লাস যদি হয়, দেখো কটা পাচ্ছি ভ্যালেন্স শেলে 2টো আছে 8টা ইলেকট্রন পাচ্ছি। তাহলে কি হচ্ছে স্টেবল কনফিগারেশন। ওই জন্য হচ্ছে অ্যালকালি মেটালদের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে আইপি ভ্যালু হচ্ছে লোয়েস্ট। আইপি ভ্যালু কোনটা? এই যে লাস্ট সেলফি ইলেকট্রনকে বার করতে যে পরিমাণ এনার্জিটা লাগে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। এবার 11-এর যেমন ক্লাস 12 দিয়ে শুরু করেছি আমি পরপর প্রবলেমের পার্ট, তেমন 11-এর পরপর প্রবলেমের পার্ট দিয়ে যাবো।
তোমাদের আবার বলছি ভিডিওগুলো দেখো, যেখানে যা প্রবলেম হবে কমেন্ট বক্সে লেখো, জানা আমার সঙ্গে ইন্টারাকশন করো। প্রথম ভিডিওটা অনেক ভিউ পেয়েছে, জানি না সেকেন্ড ভিডিওটা কেন ভিউ কমে গেল। আশা করছি থার্ড ভিডিওটা আরও ভালো হবে। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটাকে এভাবে দেখার জন্য, মানে দেখবে বলে আগে থেকেই ধন্যবাদ জানিয়ে দিলাম। নমস্কার, এর পরের ভিডিও আবার আসবে। ওকে, থ্যাংক ইউ।